জেলায় জেলায় আইসিইউ সংকট, ঘাটতি অক্সিজেন সিলিন্ডারেরও, খালি আছে 200। উল্টো দাবি স্বাস্থ্য অধিদপ্তরের, একদিনে করোনায় শিশুসহ 40 জনের মৃত্যু। চট্টগ্রামে 7 ভাইয়ের মানবিকতার অনন্য দৃষ্টান্ত, করোনা রোগীদের জন্য 70 শয্যার অত্যাধুনিক আইসোলেশন সেন্টার করার উদ্যোগ, থাকছে আইসিইউ সুবিধাও। করোনার কারণে থমকে আছে 2500 ইন্টার্ন চিকিৎসক যোগদান প্রক্রিয়া। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার সুপারিশ, প্রস্তুতি নেই বলছেন অনুষদের ডিনরা। গাজীপুরে করোনা নেগেটিভের সনদ দেখাতে না পারলে পোশাক শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা, 1 সপ্তাহ ঘুরেও নমুনা দিতে না পারার অভিযোগ। এবং 10,000 টাকা জামানতে 30,000 টাকা বেতনের চাকরি, ফেসবুকে প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের ফাঁদ ফেলার ফন্দি, প্রতারণার শিকার 4 জেলার অনেকে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। দেশে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মুমূর্ষু রোগীর সংখ্যাও, যাদের চিকিৎসায় প্রয়োজন আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট। অথচ লাখো রোগীর তুলনায় দেশের আইসিইউ শয্যা খুবই কম, ঘাটতি রয়েছে অক্সিজেন সিলিন্ডারেরও। অথচ এমন সময় পর্যাপ্ত আইসিইউ শয্যা থাকার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। তারা বলছে 379টি আইসিইউর মধ্যে খালি 200টি। গত শুক্রবার আমার দাদার ব্লাড প্রেশার হাই হয়ে যায় এবং অক্সিজেন লেভেল কমে যায়। তো সেক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি 7টা হসপিটালে নিয়ে যাই তাকে আইসিইউতে ভর্তি করার জন্য। তো ডাক্তার আমাদের সাথে কথাই বলে না, আমাদেরকে পাত্তাই দেয় না। কোনো হসপিটালে চিকিৎসা না পেয়ে পরবর্তী আমরা বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে 30,000 টাকা দিয়ে একটা অক্সিজেন কিনি। সেই অক্সিজেন থেকে 2-3 দিন অক্সিজেন দেওয়ার পরে সে 3 দিন পরে মারা যায়। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা রনি এভাবেই বলছিলেন তার অসহায়ত্বের কথা। শুধু রনি নয়, করোনার এই সময়ে এমন অনেকে রয়েছেন যারা প্রয়োজন থাকার পরও পাচ্ছেন না আইসিইউ। অনেকে আবার উপায় না পেয়ে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হচ্ছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,30,000। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 5% রোগীর জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সুবিধা প্রস্তুত রাখা উচিত। সেই হিসেবে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে 6,500 আইসিইউ শয্যা থাকার কথা, কিন্তু সরকারি বেসরকারি হাসপাতাল মিলে আছে মাত্র 379টি। এখন ডেডিকেটেড আইসিইউ আমাদের সারা দেশে প্রায় 339টার মতো আছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি হাইফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে পারি, সেটি বাড়ানোর কাজ করছি। এত বিশাল ঘাটতির পরেও আশ্চর্যজনকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি পর্যাপ্ত আইসিইউ থাকার। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড অনেক শয্যা খালি আছে। এমন অবস্থায় উদ্বেগ জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু কোভিড নয়, সাধারণ রোগীদের জন্য অপর্যাপ্ত আইসিইউ। তাই সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। করোনার পূর্বে আমাদের যে আইসিইউ এর চাহিদা সেটাই কিন্তু পূরণ করতে পারত না। তো সুতরাং করোনার সময় যখন আইসিইউ এর চাহিদা আরও বেড়ে গিয়েছে, স্বাভাবিক কারণেই এই আইসিইউর যে চাহিদা সেটা পূরণ করা আসলে কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নিশ্চিতেরও তাগিদ দেন তারা। এখন সময় আসছে আমরা বাংলাদেশের যত হেলথ স্ট্রাকচার আছে, যত আইসিইউ বেডগুলো আছে, সেই আইসিইউ বেডগুলোকে একটি সিঙ্গেল কমান্ডের মাধ্যমে নিয়ে আসুন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 8টি বিভাগের হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মাত্র 10,220টি, যা করোনা রোগীদের সংখ্যার তুলনায় 8%-এরও কম। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে এক শিশু সহ মারা গেছেন আরও 40 জন। আর একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,868 জন। এ নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,30,000। বুলেটিনে সব হাসপাতালে সহজেই রোগীর ভর্তির সুযোগ রয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড চিকিৎসায় এখনও সারা দেশে খালি আছে প্রায় 10,000 শয্যা। দেশে কোভিড আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বেশিরভাগ দিনের মতো শুক্রবারও মৃত্যুর তালিকায় উপরে ঢাকা বিভাগ। 40 জনের মধ্যে 14 জনই ঢাকার। যারা মারা গেছেন তাদের বয়স 61 থেকে 70 বছরের মধ্যে সবচেয়ে বেশি। 0 থেকে 10 বছরের মধ্যে একজন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন,
81 থেকে 90 বছরের মধ্যে একজন। সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় সর্বোচ্চ 18,498 জনের, যাতে কোভিড শনাক্ত হন 3,868 জন। আরও 1,638 জন সুস্থ হওয়ায় কোভিড মুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 53,133 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। বরাবরের মতো এদিনও মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। এই কোভিড আক্রান্ত হয়ে ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা প্রথমে দেখে নেব গত 24 ঘন্টার নমুনা পরীক্ষা হয়েছে 18,498 জন এবং এ থেকে আক্রান্ত হয়েছে 3,868 জন। আমরা দেখতে পাচ্ছি যে আজও মৃতের খাতায় যোগ হয়েছে 40 জনের নাম। সুস্থ হয়েছেন 1,638 জন এবং এ পর্যন্ত বাংলাদেশে সুস্থ হয়েছেন 53,133 জন। 20 জুন আমরা দেখতে পাচ্ছি 23.09% দিয়ে শুরু হয়েছিল। 23 জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি 20 এবং 21-এর ঘরে কিন্তু এই যে সংক্রমণের হার, সেই সংক্রমণের হারটা ওঠানামা করছে। আক্রান্তের চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 মার্চ থেকে বলা যায় যে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল 8 মে পর্যন্ত। এরপরেই কিন্তু আমরা দেখি যে 8 মের পরেই কিন্তু রোগী লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখন পর্যন্ত মৃতের যেই সূচক, সেই সূচকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রথম মারা গিয়েছেন 18 মার্চ একজন। 18 মে পর্যন্ত স্থিতিশীল অবস্থা ছিল 349 জন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যেই সূচকটা, সেই সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী। 4টি দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলে আক্রান্তের হার সবচেয়ে বেশি, অর্থাৎ 43.13%। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে যে স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরাই আমাদের পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবো। এজন্য এই অদৃশ্য ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা আক্রান্তের পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা 250 জনের লাশ দাফনের পর এবার রোগীদের সুবিধার্থে 70 শয্যার অত্যাধুনিক আইসোলেশন সেন্টার গড়ে তুলেছে চট্টগ্রামের 7 ভাই। আইসোলেশন সেন্টারে 12 শয্যার আইসিইউ সুবিধা সহ থাকছে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। এর মাঝে করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা নমুনা সংগ্রহেও সহায়তা করেছে তারা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর হালিশহর বি ব্লকের এক প্রান্তে গড়ে উঠছে 7 ভাইয়ের স্বপ্নের আইসোলেশন সেন্টার। এখন চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছা এবং যন্ত্রপাতি স্থাপনের কাজ। বসে গেছে রোগীদের বেড। প্রতিটি বেডের সাথে সংযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। সে সাথে জরুরি প্রয়োজনের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার। প্রস্তুত হচ্ছে আইসিইউ শয্যার পাশাপাশি অপারেশন থিয়েটারও। নগরের হাসপাতাল কিংবা প্রতিষ্ঠিত ক্লিনিকগুলো যখন করোনা রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা সেবা না দিয়ে ফেরত দিচ্ছিল, ঠিক তখনই জেগে উঠেছে সাধারণ মানুষের বিবেক। তারই ধারাবাহিকতায় 7 ভাই গড়ে তুলেছে এই 70 শয্যার আইসোলেশন সেন্টার। 5 তলা ভবনের পুরোটাই হবে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। আইসিইউর স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে, যেমন আইসিইউর সাথে হাই ফ্লো নেজাল ক্যানুলা, তারপর সেন্ট্রাল অক্সিজেন আর এই ধরনের জিনিসগুলো রাখা হয়েছে। আরও ভবিষ্যতে আরও কিছু অ্যাড করা হবে। দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে নানা ধরনের মানবিক কাজ করে আসছে এই 7 ভাই। বয়সে প্রবীণ হলো তাদের কাজগুলো ছিল খুবই ঝুঁকিপূর্ণ। নমুনা কালেকশনে আমাদের একটা গাড়ি 2 জন স্বেচ্ছাসেবক নিয়ে সিভিল সার্জন মহোদয়ের তত্ত্বাবধানে জেনারেল হসপিটালকে নমুনাগুলো বিআইটিএতে পৌঁছানো হতো এবং প্রয়োজন বোধে ডাক্তারকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নমুনা কালেকশনও করেছেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এবং অনেকে মৃত্যুবরণ করেছে। এই জিনিসগুলি দেখার পর থেকে আমাদের এই আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন চিন্তা করলো যে সাধারণ মানুষের মাঝে এগিয়ে আসার জন্য। রেড জোন হিসেবে চিহ্নিত নগরীর হালিশহর এলাকায় করোনার বিশেষায়িত কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না। এই অবস্থায় এই আইসোলেশন সেন্টার স্থানীয়দের জন্য আশার আলো হয়ে উঠতে যাচ্ছে। এই হাসপাতালটা যখন হবে মানে একটা ভরসা পাবে যে করোনাতে অন্তত সে মিনিমাম চিকিৎসা সুবিধাটা পাবে। আগামী 30 জুন আনুষ্ঠানিকভাবে রোগী ভর্তির কার্যক্রম শুরু করবে 7 ভাইয়ের এই হাসপাতাল। 3 শিফটে 27 জন চিকিৎসক এবং 50 জন স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার কক্সবাজারে কন্ট্রাক্ট ট্রেসিং এর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকেলে পৌর শহরের 12টি ওয়ার্ডে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবকরা বলছেন তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অনেকে ভয়ে তথ্য দিচ্ছেন না। এই অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে জনগণকে স্বেচ্ছাসেবকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কোনোভাবেই কক্সবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রেড জোন, লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার পরও সংক্রমণ বেড়েই চলেছে। তাই এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় শুরু হয়েছে কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম। শুক্রবার বিকেলে একযোগে 12টি ওয়ার্ডে এই কন্টাক্ট ট্রেসিং এর কার্যক্রমে নামেন স্বেচ্ছাসেবকরা। তারা স্বাস্থ্য বিভাগের দেয়া তালিকা অনুযায়ী আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে সংগ্রহ করছেন তথ্য। তবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তারা। আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং বিভিন্ন রোগীদের ডাটা আমরা সংগ্রহ করেছি। অনেকে ভুল নাম্বার দিয়েছে, যার কারণে বলছে রং নাম্বার। করোনা রোগী আক্রান্ত হয়েছে, যাদের ঠিকানা দিয়েছে বেশিরভাগ প্রায় ঠিকানাগুলো ভুল পাওয়া যাচ্ছে। আমরা তারপরেও চেষ্টা করছি তাদের কাছাকাছি গিয়ে তাদের তথ্যটুকু সংগ্রহ করার জন্য। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি, লকডাউন, সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিত সহ স্বেচ্ছাসেবকরা সব ধরনের সহযোগিতা করবেন বলে জানালেন এই সমন্বয়ক। পজিটিভ রোগীদেরকে ডাক্তারের পরামর্শে চিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে যারা হোম কোয়ারেন্টাইনে থাকবে তাদের ঘরে বাজার করে দেওয়া। আর জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সংক্রমণ ঠেকাতে জনগণকে সঠিক তথ্য দিয়ে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করার আহ্বান জানান। এরা সম্পূর্ণ অবৈতনিকভাবে মানুষের সাহায্যার্থে ওনারা এই কাজটুকু বেছে নিয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডে কন্টাক্ট ট্রেসিং দলে কাজ করছেন প্রশিক্ষিত 60 জন স্বেচ্ছাসেবক। প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করছে 5 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তা সহ নদ নদীর পানি বিপদসীমার উপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। 8 মাস ধরে বন্ধ থাকা মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নেয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। থমকে আছে 2500 ইন্টার্ন চিকিৎসক যোগ দেওয়ার প্রক্রিয়া। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার সুপারিশ শিক্ষক ও চিকিৎসক নেতাদের। তবে চিকিৎসক অনুষদের ডিনরা বলছেন তারা এখনই প্রস্তুত নয়। আজহার লিমনের রিপোর্ট। ব্যাপার জায়গাটা তো অবশ্যই আছে যে মানুষ সেবা করব, ডাক্তার হয়ে দেশে সেবা করব। 5 বছরের শিক্ষা জীবনের শেষ পরীক্ষার একটিতে নির্ধারিত নম্বর অর্জন করতে পারেননি মেডিকেল শিক্ষার্থী তমা। এরপর 8 মাস ধরে ঝুলে আছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন। তারা যদি পরীক্ষাটা নিয়ে নেয় তাহলে কিন্তু আমরা ইন্টার্নে জয়েন করতে পারবো। ইতিমধ্যে আমরা জানি যে সেপ্টেম্বরে একটা ইন্টার্নের ব্যাচ কিন্তু শেষ হয়ে যাবে, তখন দেশ অলরেডি ইন্টার্ন সংকট হবে। শেষ বর্ষে গাইনি, সার্জারি ও মেডিসিন এই 3 বিষয়ে পরীক্ষা পাশের পরই ইন্টার্নশিপের সুযোগ পান তরুণ চিকিৎসকরা। আর মেডিকেল কলেজগুলোতে বছরে 2 বার পরীক্ষা হয়। নভেম্বর সেশনে কোনো কারণে অংশ না নেওয়া বা অকৃতকার্য শিক্ষার্থীরা যোগ্যতা অর্জন সাপেক্ষে পরীক্ষা দিতে পারেন মে সেশনে। আমাদের পরীক্ষাটা হয়ে গেলে আমরা কোভিড যুদ্ধে নামতে চাই, নামি দেশেরও জাতির সেবা করতে চাই। এক একটা মেডিকেল কলেজে 20-30 জন করে স্টুডেন্ট আছে, সবকিছু মেনটেন করে পরীক্ষাটা নেওয়া সম্ভব। ইতালি, ফ্রান্সের মধ্যে আপনার এই চিকিৎসক সংকট মোকাবেলার জন্য বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নিয়ে পরীক্ষা ব্যবস্থা করে নতুন ডাক্তার নিয়োগ দিছে। শুধুমাত্র একটি বিষয়ে পরীক্ষা দিতে না পারার কারণে চিকিৎসক হতে পারছেন না এই ঢাকা মেডিকেলে চূড়ান্ত বর্ষের এমন শিক্ষার্থীর সংখ্যা 70 জনের মতো। দেশের 100টি মেডিকেলে সংখ্যাটি 2500-এর মতো। এরা পাশ করলে যেমন তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে, তেমনি করোনার এই সংকটকালে দায়িত্ব পালন করতে পারবেন ইন্টার্ন চিকিৎসক হিসেবে। কিন্তু কোভিডের মতো সংক্রামক রোগের বিস্তারের প্রেক্ষাপটে এমন একটি পরীক্ষা অনুষ্ঠান কতটা সম্ভব? দাবি খুব যুক্তির দাবি, কারণ ওরা একটা সাবজেক্টের দিকে কদিন অপেক্ষা করে। ইন্টারনেট তো 1 বছর কাজ করার পর ওদের ডিউটি শেষ, স্বাভাবিকভাবে সেটা সংকট হবে। এখন যে উন্নত প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমে রিটেন পরীক্ষা না নিয়েও প্রযুক্তির মাধ্যমে ভাইভা পরীক্ষার মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া যায়। তাদের পরীক্ষা সম্পন্ন করে তাদের ইন্টার্নি করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু অনুষদের প্রধানদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চিন্তা ভাবনা চলছে, তাড়াতাড়ি বাড়ি নিয়ে নেওয়ার চিন্তা আছে মাথার মধ্যে। মেডিকেল সায়েন্সের পরীক্ষাগুলি দিতে হলে আগে কলেজ খুলতে হবে এবং এই ছাত্রগুলি কিন্তু হাসপাতাল যেতে হবে রোগীর পাশে। পরিস্থিতি স্বাভাবিক হবে, সরকার আগে মেডিকেল কলেজগুলোকে খুলবে, তারপর আমি সিদ্ধান্ত নিব। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পেশাদার চিকিৎসকদের পাশাপাশি প্রতিবছর দায়িত্ব পালন করেন প্রায় 8000 ইন্টার্ন চিকিৎসক। আজহার লিমন, সময় সংবাদ,
ঢাকা। ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে শতভাগ অনলাইনে। স্টেশনের কাউন্টার বন্ধ হলেও কমলাপুর এলাকার প্রতিটি কম্পিউটার দোকানেই এখন যেন টিকিট কাউন্টার। সেখানে মিলছে বিভিন্ন গন্তব্যের টিকিট। রীতিমতো ব্যানারে বিজ্ঞাপন দিয়ে ২-৩ গুণ বেশি দামে চলছে বেচাকেনা। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। নাজমুস সালেহীর রিপোর্ট। রেল স্টেশনের কাউন্টার বন্ধ থাকলেও কমলাপুর এলাকার প্রায় প্রতিটি কম্পিউটারের দোকানই এখন যেন টিকিট কাউন্টার। অনলাইনে টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন গন্তব্যের টিকিট কেটে নিচ্ছেন তারা। যে কোনো গন্তব্যের টিকিট মিলছে এসব দোকানে। আমি এখানে টাকা জমা দিলাম, এই টোকনটা দিল, দিয়ে বললে স্টেশনে যাও, স্টেশনে গেলে এটা জমা দিলে টিকিট যাবে। অনেকগুলো দোকানই কাটে এখানে। দোকানের মালিক আমার এখানে বসাইছে, আমি আর কর্মচারী না, আমি তো কিছু করতে পারি। সার্ভার বিড়ম্বনা কিংবা অনলাইন সুবিধা না থাকা যাত্রীদের ভিড় সর্বদা লেগে আছে দোকানগুলোতে। রীতিমতো ব্যানার ঝুলিয়ে বিজ্ঞাপন দিয়ে চলছে কয়েক গুণ বেশি দামে টিকিটের বেচা কেনা। বাইরে কম্পিউটার থেকে 3টে টিকিট কাটছে 700 টাকা নিছে। না ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে দাম আছে দ্বিগুণেরও বেশি। টিকিট কাটছি 500 টাকা দিয়ে, টিকিটের দাম হচ্ছে 320 টাকা। এটা তো আমরা জানি না। এসব টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে সবসময় সচেতন থাকার কথা জানিয়ে অভিযান পরিচালনার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। আমাদের পুলিশ প্রত্যক্ষ নজরদারিতে রেখেছে ওই সকল কম্পিউটারের দোকানগুলোতে। তারপরেও যদি এরকম স্পেসিফিক কোনো কমপ্লেন আমরা পাই, আমরা এখন থেকে আরও বেশি তৎপর হব এবং ওই সকল দোকানে যদি এরকম কোনো অপরাধ পাওয়া যায় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। প্রতিটি ট্রেনের এক আসন ফাঁকা রেখে বিক্রি হচ্ছে 50% টিকিট, যার শতভাগই বিক্রি করা হচ্ছে অনলাইনে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের কাছে এখন দুশ্চিন্তা ও ভোগান্তির নাম করোনা নমুনা পরীক্ষা ও রিপোর্ট। কারখানার নির্দেশে উপসর্গ নিয়ে শ্রমিকরা হাসপাতালে গেলেও 1 সপ্তাহেও দিতে পারছে না নমুনা। আর নমুনা দেওয়ার পর পজিটিভ রিপোর্ট পেলেও নেগেটিভ কোনো রিপোর্টেই দেয়া হচ্ছে না। এতে শ্রমিকরা চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। স্বাস্থ্য বিভাগ বলছে নেগেটিভ সার্টিফিকেট দেয়া সম্ভব হচ্ছে না। আর জেলা প্রশাসক বলছেন সার্টিফিকেটের নামে শ্রমিকদের যেন হয়রানি করা না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। গাজীপুর থেকে আরও জানাচ্ছেন রাজিবুল হাসান। সর্দি কাশি হওয়ায় 3 দিন ধরে নমুনা পরীক্ষার জন্য ঘুরছেন, কিন্তু দিতে পারেননি। প্রতিদিন নগর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নমুনা দিতে ভিড় করছেন শত শত শ্রমিক। দিনের পর দিন ঘুরে যেমন নমুনা দিতে পারছেন না, তেমনি কাঙ্ক্ষিত রিপোর্টও পাচ্ছেন না। এখানে আসলে বলতেছে যে আমরা নেগেটিভ যাদের আসে তাদেরকে আমরা জানাই না, কাগজপত্র দিই না। তারা বলে যে গার্মেন্টসে কি চাকরি বাঁচানোর জন্য সার্টিফিকেট নিতে আসছেন না করোনা থেকে বাঁচার জন্য আসছেন, মানে আমাদের যে করোনা হয়েছে ওটা ওরা বিশ্বাস করে না। ভুক্তভোগীরা জানান চরম ভোগান্তির পর পরীক্ষায় নেগেটিভ এলেও মিলছেন না স্বাস্থ্য বিভাগের সনদ। আর করোনা মুক্তের সার্টিফিকেট নিতে না পেরে চাকরি হারানোর শঙ্কায় শ্রমিকরা। সার্টিফিকেট ছাড়া আমাকে গার্মেন্টসে ঢুকতে দেয় না। মুখের কথাই তারা অফিসে বোঝে না, তারা তার প্রমাণ। গাজীপুরের সিভিল সার্জন স্বীকার করে বললেন নেগেটিভ সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই দেওয়া সম্ভব হচ্ছে না। তার কাজে যোগদান করার জন্য দরকার হয়, কিন্তু সেটা তো আমাদের কাছে না আসলে তো আমরা দিতে পারি না। শ্রমিকদের কাছে অযথাই যাতে কারখানা কর্তৃপক্ষ করোনা সার্টিফিকেট না চায় বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শিল্প মালিকরাও যেন কোনো শ্রমিকের কাছে এইভাবে প্রবেশ পথে যেন তার করোনা নেগেটিভ সার্টিফিকেট তারা না চায়, এই বিষয়টি আমরা অবশ্যই জোর দেব। তবে বিজিএমইএর এই পরিচালকের দাবি শ্রমিকদের কাছ থেকে করোনা নেগেটিভের সার্টিফিকেট সংগ্রহের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোন লোকের করোনা টেস্ট ছাড়া আমরা ফ্যাক্টরি ঢুকাবো না, এই ধরনের কোনো জিনিস আমাদের সংগঠন থেকে বলা নাই। যদি টেস্ট করতে হয় আমার ওয়ার্কার, সেটা আমার করাইতে হবে। জেলায় করোনায় আক্রান্ত 3189 জন, আর মৃত্যু হয়েছে 34 জনের। এখানে করোনা টেস্টের জন্য সরকারিভাবে 2টি ও বিজিএমইএর একটি পিসিআর ল্যাব রয়েছে। করোনা মহামারীতে চারদিকের অর্থনীতি সংকুচিত হয়ে পড়ার এই সময়েও গাজীপুরে চালু রয়েছে 1,500-এরও বেশি পোশাক কারখানা। এসব কারখানায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় 15 লাখ শ্রমিক। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। চাকরি খুঁজছেন, কোনো চিন্তা নেই। মাত্র 8 থেকে 10,000 টাকা জামানত দিলেই মিলবে মাসে 25 থেকে 30,000 টাকা বেতন। এমন অফার দিয়ে ফেসবুকে একাধিক আইডি ও গ্রুপ খুলে বেকার যুবকদের টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পাতা হচ্ছে। এই চক্রের ফাঁদে পড়ে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরের অনেকেই প্রতারণার শিকার হয়েছে। প্রশাসন বলছে কোনো ভুক্তভোগী অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। আর র্যাব বলছে অভিযোগের ভিত্তিতে এসব প্রতারক চক্রদের ধরতে কাজ শুরু করেছে তারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবি নিয়ে রিপোর্ট।
চাকরি দেওয়ার নামে তারা কিছু সংস্থা বানিয়ে নিচ্ছে এবং ভুয়া। মাদারীপুরের সরকারি নাজিমুদ্দিন কলেজের তৃতীয় বর্ষ সম্মানের ছাত্র সাজ্জাদ। লেখাপড়ার খরচ চালানোর জন্য দরকার চাকরির, তাই ফেসবুকে উচ্চ বেতনের চাকরির অফার দেয় ভাগ্য বদলাতে ৮,০০০ টাকা জামানত দেন। কিন্তু চাকরি নয়, প্রতারণার শিকার কালকিনির এই যুবক। প্রতারক চক্র বিকাশের মাধ্যমে টাকা নেয়ার পরেই সাজ্জাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। একটা ফেসবুকের মাধ্যমে একটা গ্রুপ, সেই গ্রুপে আমাদের অ্যাড করে কিছু লোক প্রতারণা হয়েছি। শুধু সাজ্জাদে নয়, তার মতো অনেক যুবক ফেসবুকে লোভনীয় বিজ্ঞপ্তি দেখে চাকরির আশায় টাকা দিয়ে প্রতারণার শিকার। তাদের জানানো হয় প্রতিটি উপজেলায় নিয়োগ দেওয়া হবে অন্তত ৯০০ স্বাস্থ্যকর্মী, যাদের বেতন হবে অন্তত ২৫,০০০ টাকা। চাকরির জামানত দিতে হবে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা। আর প্রতারক চক্র টাকা হাতে পাওয়ার পরেই ফেসবুক ও গ্রুপ থেকে ওই যুবকদের ব্লক করে দিচ্ছে। টাকা নেওয়ার পরে আর কি আমাদের বাদ করে দিচ্ছে ওই পেজ থেকে। এই পেজটার যারা অ্যাডমিন আছে তাদের আইনের আওতায় আনা হোক। বৃহত্তর ফরিদপুরের যুবকদের টার্গেট করে বিএমএ পদ্মা বিভাগ নামে ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে। মূলত এটি চালায় সোনালী হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতারক চক্রের মূল হোতা মশিউর রহমান। মুঠোফোনে দাবি করে ট্রেনিং ও সুরক্ষা সামগ্রী কিনতে আবেদনকারীকে দিতে হবে জামানত, কিন্তু টাকা নেয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় কেন জানতে চাইলে লাইন কেটে দেওয়া হয়। সরকারি সার্কুলারে যারা আবেদন করে আমরা ওগুলি তালিকাটা দিকে দেই সরকারকে, আর বেসরকারি পর্যায়েও বিভিন্ন প্রতিষ্ঠানের লোক সরবরাহ করা হয়। এখন মাদারীপুরে এই মুহূর্তে একটা হেলথ প্রোগ্রাম শুরু হচ্ছে, হেলথ প্রোগ্রামে আপনার লোকজন নিতেছি। ভুক্তভোগী কেউ অভিযোগ করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। যারা ইতিমধ্যে প্রতারণার শিকার হয়েছেন তারা যাতে আইনানুগ পদক্ষেপ নিতে পারেন, আমরা সংশ্লিষ্ট থানায় অভিহিত করতে পারেন, জিডি করতে পারেন বা মামলা করতে পারেন, আমরা তাদেরকে আইনগতভাবে সহায়তা প্রদান করব। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এসব প্রতারক চক্রদের ধরতে কাজ শুরু করেছে র্যাবের একাধিক দল। আমাদের নজরে এসেছে, আমরা অতি শীঘ্রই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সরকারি কিংবা বেসরকারি যে কোনো সংস্থা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিলে জেলার স্বাস্থ্য বিভাগকে জানাতে হয়। তবে বিএমএ পদ্মা বিভাগ, সোনালী হেলথ কেয়ার সহ নামে বেনামে বিভিন্ন সংগঠনের সাথে চাকরির জন্য আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। সময় সংবাদ, মাদারীপুর। করোনার দুঃসময়ে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের বোঝা এখন বড় দুশ্চিন্তা সাধারণ গ্রাহকের কাছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি 10 গুণ টাকা গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়ার বিলও তৈরি হয়েছে। বিতরণ সংস্থাগুলোর দাবি 30 জুনের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে বিল সংক্রান্ত জটিলতা। এদিকে অনিয়ম তদারকিতে গঠিত টাস্কফোর্সকে 1 সপ্তাহের মধ্যে জড়িতদের চিহ্নিত করতে বলেছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়ের রিপোর্ট। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রায় 2.5 মাসের সাধারণ ছুটিতে কার্যত স্তব্ধ ছিল পুরো দেশ। সবকিছুর মতো এ সময় বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরির কাজও। সংকটের এই সময়ে 3 মাস পর্যন্ত গ্রাহকের বিলম্ব বিল পরিশোধের মাশুলেও ছাড় দিয়েছে সরকার। কিন্তু গ্রাহককে সুবিধা দিতে গিয়ে বিল তৈরির অনিয়মে এখন বড় ফাঁদে পড়েছেন গ্রাহকরাই। 3 মাসে 3,400 টাকা হলো 1200 টাকা বিল আসার কথা, 2457 টাকা বিল আসে কিভাবে? বিল নিয়ে তো সমস্যায় পড়েছে, সত্যি কষ্টকর এবং দুঃখজনক। মহামারীর এই দুঃসময়ে বিল সমন্বয়ের নামে প্রিপেইড ও পোস্টপেইড শ্রেণীর ভুক্তভোগীদের দুশ্চিন্তা, প্রিন্সিপাল বিল নামের এই টাকা কি তবে গ্রাহকের ঘাড়েই বর্তাবে? 2 মাসে যেসব অফিস বন্ধ ছিল সেই সব অফিসের বিলটা আপনার বেশি হয়েছে। এখন আমরা মিটার রিডার দেখে দিলে আমরা এটাকে রিভাইজ করে দিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই বা আমাদেরকে অন্যরকম ভাবার কোনো কারণ নেই। বাড়তি বিলের এই বিড়ম্বনা তদারকিতে এরই মধ্যে অতিরিক্ত সচিবকে প্রধান করে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর দাবি, বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গ্রাহককে কোনো অবস্থাতেই তার ব্যবহারের বেশি বিল আমাদেরকে পরিশোধ করতে হবে না, শতকরা 100% নিশ্চয়তা দিচ্ছি। যে জড়িত যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা তার পানিশমেন্ট হবে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। বিল সংক্রান্ত জটিলতা নিরসনে রোববার থেকে অনলাইনে অভিযোগ নিষ্পত্তি শুরু করবে ডিপিডিসি। এছাড়া ডেস্কো গ্রাহকরা ফোন করেও সেবা পাবেন এই ভুতুড়ে বিলের কবল থেকে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গিয়ে আমরা একটা গণশুনানির মতো করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা।
ময়মনসিংহ অঞ্চলের পিডিবির বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং না দেখেই কয়েক গুণ বেশি বিল করা হচ্ছে। বিল পরিশোধ না করলে দেয়া হচ্ছে মামলার হুমকিও। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদর, ফুলপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ভৌতিক বিল নিয়ে দিশেহারা গ্রাহকরা। মিটারে বর্তমান রিডিংয়ের চেয়ে ৩০০ থেকে ৩০০০ ইউনিট পর্যন্ত বেশি বিল করা হয়েছে শত শত গ্রাহকের নামে। এ নিয়ে বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। উল্টো ৩০ জুনের মধ্যে বিল পরিশোধ না করলে মামলার হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তারা। ৮০০ টাকা আগে আমার মাসে বিল হইতো, ১৮,০০০ টাকা মতো আমার বিল আইছে। কত টাকা আমি দাম করতে আমার ৩৫৬ টাকা আগে বিল করছে, অনেক এই মাসে করছে ৭,০০০। সংশোধন করতে গেছি, এই যে বিল করছে এটাই দেওয়া লাগবো, কিস্তি করিয়া দিচ্ছে, আর নাইলে তারা মামলা করিয়া দেবো। মিটার না দেখে মনগড়া বিল দিয়ে টাকা আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এই অন্যায়ভাবে বিদ্যুৎ বিল দাখিল করার জন্য, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, গ্রাহকদেরকে হয়রানি করার জন্য এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের আমি বিচার দাবি করছি। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন, বাড়তি বিল পরবর্তী বিলের সাথে ক্রমান্বয়ে সমন্বয় করা হবে। কারেকশন করে দিচ্ছি এবং কিছু পরবর্তীতে আরো যারা আসবে তাদেরকেও কারেকশন করে দিব। গ্রাহকদের একটা ভুল ধারণা যে আসলে আমাদের বেশি বিল করছে, আসলে আমরা বেশি বিল করি নাই, সেটা মিটারের সাথে মিল রেখেই করছে। জেলায় পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় ৪ লাখ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাড়ছে নিবন্ধন ফি। রিটার্ন দাখিলের সমন্বয়ের সুযোগ থাকলেও প্রায় দ্বিগুণ হচ্ছে গাড়ি মালিকদের অগ্রিম করও। বাজেটের এমন প্রস্তাবনা কার্যকর হলে ১৫০০ সিসির কম গাড়ির বাৎসরিক খরচ বাড়বে কমপক্ষে ১১,০০০ টাকা। এতে কমবে ক্রেতা আর রাজস্ব দুটোই, বলছেন ব্যবসায়ীরা। যদিও অর্থনীতিবিদরা মনে করছেন কর বাড়ানো হয়েছে সহনীয় পর্যায়ে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্বাভাবিক সময়ে ঢাকার একটি সড়কের দৃশ্য এটি। অসংখ্য প্রাইভেট কারের সারিবদ্ধ চলাচল দেখে সাদা চোখে মনে হতে পারে ধনী আর বিলাসীদেরই শহর এটি, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। আমদানিকারকদের তথ্য মতে দেশে ব্যবহৃত গাড়ির ৮০% বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন জাপানি গাড়ি, যার প্রায় ৯০% কেনা হয়েছে ব্যাংক ঋণের মাধ্যমে। ২০১০ সালের আগ পর্যন্ত ব্যক্তিগত ব্যবহারের জন্যই গাড়ি কিনতেন অপেক্ষাকৃত ধনী ক্রেতারা। এখন নিজের প্রয়োজন শেষে একটু বাড়তি উপার্জনের আশায় বহু মানুষ গাড়ি ব্যবহার করেন উবার, পাঠাও বা রেন্টে কারে। সাধারণ মালিক যারা, তাদের সমস্যা হবে, আর যারা তো পয়সাওয়ালা আছে, বেশি বড় বড় কোম্পানি, তাদের সমস্যা নেই। এমনিতেই করোনা সংকটে আয় নেমেছে শূন্যে, তার উপর নতুন বাজেটে কমপক্ষে ৫০% বাড়বে গাড়ি পরিচালন ব্যয়। ট্যাক্স যে বাড়ানো হয়েছে, সেই ট্যাক্সের আমাদের এখন কিস্তি টাকা দেওয়া অসম্ভব হয়ে গেছে। কিছুদিন পরে তো রেজিস্ট্রেশনগুলো শুরু হবে, গাড়ির নগদ হইতেছে। এই জিনিসগুলোর উপরে ভিত্তি করলে আমাদের যারা ড্রাইভার শ্রেণী আছে, আসলেই পরিস্থিতি খুবই নাজুক। ব্যবসায়ীরা বলছেন কর বৃদ্ধিতে চাপ বাড়বে মধ্যবিত্তের উপর। এই অবস্থায় অনেকেই সরে আসবেন গাড়ি ক্রয়ের পরিকল্পনা থেকে, যদিও দ্বিমত রয়েছে অর্থনীতিবিদদের। কাস্টমাররাও বলতেছে এই রেজিস্ট্রেশনের তো ফি বাড়লো, এই সময় এটা কি বন্ধ? আমাদের যদি গাড়ি বিক্রি না হয় তাহলে এখানে অনেক বড় ধরনের অনেকেই ঋণ খেলাপি হয়ে যাবে, যার জন্য অবশ্যই এই গভর্নমেন্ট এই জায়গাটা অ্যাড্রেস করবে আশা করি। হয়তো তাদের আর্থিক কিছুটা চাপ পড়তে পারে, কিন্তু যেহেতু সরকারের রাজস্ব বেশ কম, সুতরাং আমরা মনে করি যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা গাড়ি অন্তত ব্যবহার করেন, তারা এই বাড়তি পরিমাণ ফি তারা দিতে পারবেন। দেশ জুড়ে এখনও গড়ে ওঠেনি সার্বজনীন গণপরিবহন ব্যবস্থা, তার উপর নতুন সংকট করোনা। এই অবস্থায় ব্যক্তিগত পরিবহন ক্রয়কে উৎসাহিত করতে করের হার পুনর্বিবেচনার আহ্বান সব পক্ষের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ধরলার পানি বইছে বিপদসীমার উপরে। পানি ঢুকে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী ২০টির বেশি গ্রাম। এদিকে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে বসতভিটা ও রাস্তাঘাট। পানি বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীরও। সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে লোকালয়। বর্ষা আর উজানের ঢলে উতলা উত্তরাঞ্চলের নদ নদী। হুহু করে নদীর পানি ঢুকছে চরাঞ্চলে। প্রতিনিয়ত আতঙ্ক বাড়াচ্ছে নদী পারের মানুষের। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি অতিক্রম করেছে বিপদসীমা। ইতিমধ্যে তলিয়ে গেছে ২০টিরও বেশি গ্রাম ও রাস্তাঘাট। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়েও বিপদে পড়েছেন স্থানীয়রা।
একদিনের ব্যবধানে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার অন্তত 15টি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 25,000 মানুষ। লালমনিরহাটে তিস্তার পানির নিচে রাস্তাঘাট ও বাড়িঘর। সদর আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের ভুট্টা, বাদাম ও রূপা আমন ক্ষেতও তলিয়ে গেছে। গাইবান্ধায়ও ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সবকটি নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদীপাড়ে মানুষ। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি বেড়েই চলছে। সুরমার পানি ঢুকে সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাজার, সাবমারির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আগামী 2-1 দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 3 জন। গতকাল বিকেলে শৈলকুপার দুধসর ও চড়িয়ার বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক হান্নান নিহত হন, আহত হন ট্রাকের হেলপার। এর আগে সড়কের চড়িয়ার বিল এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গাড়াই পরিবহনের একটি বাস থেকে ছিটকে পড়ে সজীব নামে এক যুবক নিহত হন। সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ধর্মপাশা উপজেলার মধ্যনগর হাওরে মাছ ধরতে যান 7 জেলে। এক পর্যায়ে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কবলে পড়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জেলে আব্দুল আউয়াল। আহত হন আরও অন্তত 5 জন। খবর পেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই নিখোঁজ জেলের সন্ধানে কাজ শুরু করেন স্থানীয়রা। আজ সকালে হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীতে বাজারের গোডাউন থেকে 133 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক চাল ব্যবসায়ী সহ 3 জনকে আটক করা হয়। গতকাল সন্ধ্যায় বাউফলের কাশীপুর বাজার থেকে চালগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই বাজারে একটি গোডাউনে বিপুল পরিমাণ সরকারি চাল বিক্রির জন্য মজুত করা হয়েছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। এ সময় সরকারি কাবিখা প্রকল্পের 133 বস্তা চাল উদ্ধার করা হয়। আটক করা হয় চাল ব্যবসায়ী নুরুল হক সহ 3 জনকে। রাঙামাটিতে করোনা পরীক্ষার PCR ল্যাব স্থাপনে আর্থিক সহায়তা দিয়েছে বেপচা। দুপুরে করোনা ভাইরাস স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সমন্বয় সভায় জেলা সিভিল সার্জন ডাক্তার বিপাশ খিসার হাতে 69 লাখ টাকা চেক তুলে দেন বিপজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। দুর্গম পাহাড়ি এলাকায় ল্যাবটি স্থাপিত হলে নিজ জেলায় নমুনা পরীক্ষার সুবিধা পাবেন। এ সময় জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহে দুস্থ ও অসহায় 300 মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল দুপুরে শহরের সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এ ক্যাম্পাসে উদ্বোধন করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় সদর হাসপাতালের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন এলাকার 300 হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা দেন। তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ঔষধ। এখন থেকে প্রতি শুক্র ও শনিবার পৌর এলাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে দরিদ্রদের মাঝে এ সেবা হবে বলে জানায় ঝিনাইদহ ভাষা পরিষদ নবগঙ্গা নামের 2টি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা প্রতিরোধে বাগেরহাট জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মারফুল আলম। সকালে চিতলমারী উপজেলা নির্বাহী কার্যালয়ে 14,500 মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছেন তিনি। এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সুরক্ষিত রাখতে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। মাটিরাঙ্গা উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নওরোজ নিকুশিয়া। ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলায় জেলায় আইসিইউ সংকট, ঘাটতি অক্সিজেন সিলিন্ডারেরও। খালি আছে 200, উল্টো দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। একদিনে করোনায় শিশুসহ 40 জনের মৃত্যু। চট্টগ্রামের 7 ভাইয়ের মানবিকতার অনন্য দৃষ্টান্ত। করোনা রোগীদের জন্য 70 শয্যার অত্যাধুনিক আইসোলেশন সেন্টার করার উদ্যোগ, থাকছে আইসিইউ সুবিধাও। করোনার কারণে থমকে আছে 2500 ইন্টার্ন চিকিৎসক যোগদান প্রক্রিয়া। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সুপারিশ, প্রস্তুতি নেই বলছেন অনুষদের ডিনরা। গাজীপুরে করোনা নেগেটিভের সনদ দেখাতে না পারলে পোশাক শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা। 1 সপ্তাহ ঘুরেও নমুনা দিতে না পারার অভিযোগ। এবং 10,000 টাকা জামানতে 30,000 টাকা বেতনের চাকরি। ফেসবুকে প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের ফাঁদ ফেলার ফন্দি। প্রতারণার শিকার 4 জেলার অনেকেই। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।